আসসালামু আলাইকুম। একটা মানে অনেক জিজ্ঞাসিত একটা প্রশ্ন যে মেডিকেলের সার্কুলার কবে দিবে। সেই সার্কুলার আমরা হাতে পাইনি, তবে খুব বিশ্বস্ত সূত্র থেকে একটা জাতীয় টেলিভিশন থেকেই আমরা ঘোষণা পেয়েছি যে কি হতে যাচ্ছে, এবং আমরা স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাপরিচালক ওনার সাক্ষাৎকারও শুনেছি। এটাকে সত্য ধরেই আমরা আগাতে চাই। স্টিল এখানেও কোনো পরিবর্তন আসলে আমরা অবাক হব না। আজকের এই ঘোষণাটা যদি সত্য হয়ে যায়, ঘোষণাতে কি কি ছিল আমি প্রাথমিকভাবে বলি। ঘোষণাতে ছিল যে এখানে পরীক্ষাটা 17 জানুয়ারি হচ্ছে। পরীক্ষাতে নাম্বারে একটু পরিবর্তন আসতেছে। জিপিএ এর ক্ষেত্রে আগে 200 নম্বর জিপিএ এর উপর ছিল, এটা এখন 100 নম্বর হয়ে যাচ্ছে। আর সেকেন্ড টাইমারদের আগে 5 মার্কস কাটা যেত, এখানে 3 মার্কস কাটা যাচ্ছে। প্লাস যারা ইমপ্রুভমেন্ট দিত তারা আগে পরীক্ষা দিতে পারতো না লাস্ট 2 বছর, এই বছর থেকে তারা পরীক্ষা দিতে পারবে। ইমপ্রুভমেন্ট মানে এসএসসি আর এইচএসসির মাঝখানে 3 বছর গ্যাপ থাকলেও সমস্যা নেই, পরীক্ষা দিতে পারবে। তো এই সব কিছুর আঙ্গিকে আমি একটু কথা বলবো। আমার যারা ফার্স্ট টাইমার স্টুডেন্ট তারা খুবই আশাহত, এবং আমি দেখতে পাচ্ছি আমাদের যে গ্রুপগুলো, টেলিগ্রাম চ্যানেলগুলো, সবখানে একই কথা যে আমরা তো এখানে বঞ্চিত হলাম, আমাদের মানে সেকেন্ড টাইমার তো বেশি সময় পেয়ে যাচ্ছে। তোমাদের জন্য কথা বলবো, আর সেকেন্ড টাইমারদের আসলে অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, সেকেন্ড টাইমারদের জন্যও মাইনুল ভাই কথা বলবেন। তো আমি এবং মাইনুল দুজন মিলে থাকছি লাইভের শুরুতে। তো আমাদের একটু বলতে চাই, এইটা মানে তোমরা জাস্ট খবরটা শুনেছো, বাট এটার ইম্প্যাক্ট কি, এটার হিসেব নিকেশ কি, আমি জাস্ট তোমাকে ধরিয়ে দিচ্ছি। বেশি সময় নষ্ট করবো না, কারণ তোমাদের সময়ের মূল্য অনেক বেশি। তোমাদের যে বন্ধুরা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে বা নিবে বলে ভাবছে, তাদেরকে কুইক মেনশন করে ফেললো। আমরা দ্রুত আলোচনায় প্রবেশ করে দ্রুত আলোচনা শেষ করি। ওকে, ইভেন 25 ব্যাচে যারা আছো তারাও খুব বেশি জিজ্ঞেস করেছো যে এই হিসেবটাই কি আমাদের বছর থাকবে কিনা। আমি তোমাদের উত্তরটাই আগে দিয়ে শুরু করি। যদি এই বছর সার্কুলারে যেগুলো বললাম এগুলোই বাস্তবায়িত হয়, ধরে নিতে পারো এইচএসসি 25-এর ক্ষেত্রেও একইভাবেই পরীক্ষাটা হবে। ঠিক আছে? তো আমরা আমাদের সকল দৃষ্টি হচ্ছে সার্কুলারের দিকে, যেটা হয়তো বা খুব দ্রুততম সময় দিয়ে দিবে। আমি আগেই বলেছিলাম যে রেজাল্ট হওয়ার 1-1.5 মাসের মধ্যে দিবে, অনেকেই বলেছিল 7 দিনের মধ্যে পাওয়া যাবে। আমার বিশ্বাস হয়নি, এবং এমনটাই দেখা যাচ্ছে। আচ্ছা, জিকের জন্য কি পড়বা প্রশ্নটা মনে রাখলাম, বলবো। আগে আমি একটু করে বলি, সব থেকে মানে এই সার্কুলারে বা সার্কুলার তো না, এই ঘোষণার সাধুবাদটা আমি যেখানে জানাবো সেটা হচ্ছে যে ইমপ্রুভমেন্ট যারা দিচ্ছে এরা আগে অনেকে মানে খুবই বঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। দেখা গিয়েছে অসুস্থতার জন্য পরীক্ষা দিতে পারে নাই, এইচএসসি ঠিক টাইমে 1 বছর পরে দিয়েছে, ওমা তার মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগটা হারিয়ে যায়। ইভেন ওরা যখন প্রথমবারের মতো আন্দোলন করে প্রেস ক্লাবে, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম, একটু করে ওদের পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু নিজের জায়গা থেকে তেমন কিছু করতে পারি নাই। উপরমহল এটা চিন্তা করেছে এবং এই নিয়মে পরিবর্তন এনেছে, এই জন্য তাদেরকে থামস আপ। এবার আসো যেই সিচুয়েশনটা সেকেন্ড টাইমারদের যে নাম্বার 5 কাটতো, এখন এটা 3 কাটছে, এটা একটু আমরা বিশ্লেষণ করি। আসলেই কি সেকেন্ড টাইমাররা এখানে উপকৃত হচ্ছে, নাকি এটা জাস্ট আনুপাতিক হারে নাম্বারটা ওরা কমিয়েছে, সবাই আগের মতোই মানে প্লেয়িং ফিল্ডটা আগের মতোই থাকছে? একটু চিন্তা করি। আমি যদি খালি এভাবে চিন্তা করি যে এ প্লাস প্রাপ্তরা মেডিকেলে চান্স পায়, ধরো একজন সেকেন্ড টাইমারও এসএসসি এইচএসসিতে এ প্লাস পেয়েছে, একজন ফার্স্ট টাইমারও এসএসসি এইচএসসিতে এ প্লাস পেয়েছে। এই দুইজনের ক্ষেত্রে জিপিএ এর কাউন্ট, জিপিএ এর নাম্বার কোনো ম্যাটার করছে না, তখন জিপিএ বাদ। কারণ জিপিএতে 200 থাকলে দুইজনই 200-তে 200, জিপিএতে 20 থাকলে দুইজনই 20-এ 20, জিপিএতে 100 থাকলে দুইজনই 100-তে 100। মানে এখন তো বলছে যে জিপিএতে 100 থাকবে, তো এখানে দুইজনই 100-তে 100 পেয়ে যাচ্ছে। আগের নিয়ম অনুযায়ী সেকেন্ড টাইমারদের যে 5 কাটা যেত, এই 5 বা এই 3 কাটা, এটা আসলে জিপিএ এর উপর কাটা না, ইম্প্যাক্টটা গিয়ে পরে হচ্ছে ভর্তি পরীক্ষার উপর কত নাম্বার কাটছে। ঠিক আছে? তো আগে ভর্তি পরীক্ষার উপর 5 কাটতো, এখন ভর্তি পরীক্ষার উপর 3 কাটছে। স্পষ্টত এখানে সেকেন্ড টাইমাররা বেনিফিটেড হচ্ছে। যারা সেকেন্ড টাইমাররা প্রিপারেশন নিয়ে আসছো, আমি বলবো যে এই 2 নাম্বার কমে যাওয়ার ব্যাপারটা, এই যে তোমাদের যে আগে 5 কাটতো এখন 3 কাটছে, এটা তোমাদের জন্য ডেফিনেটলি একটা আশার বাণী। কিন্তু ফার্স্ট টাইমারদের জন্য এটা কি হতাশার বাণী কিনা সেটা একটু ক্লিয়ার করি। আমি 2016 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি, সেই বছর সেকেন্ড টাইমারদের কোনো নাম্বার কাটে নাই, কোনো মানে কোনো না। ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার ইকুয়াল। তো তোমরা যারা ভাবতেছো যে বাংলাদেশের মানে একদম সৃষ্টির শুরু থেকেই সেকেন্ড টাইমারদের নাম্বার কাটার ট্রেন্ড ছিল, তারা ভুল। আগে একটা সময়, মাইনুল তুই আসতে পারিস, সেকেন্ড টাইমার প্রতিনিধি হিসেবে মাইনুল আছে আমার সাথে, একটা মানে ফার্স্ট টাইমার প্রতিনিধি হিসেবে ধরো আমি, যদিও আমরা ইকুয়াল, সবার জন্যই কথা বলছি। আমি যে পয়েন্টে ছিলাম সেটা শেষ করি।
2016 সালে আমি এবং মাইনুল দুজনই পরীক্ষা দিয়েছি, আমাদের সময় 5 নাম্বার কাটে নাই। ওকে, এবার দেখো যারা কিনা খুব ভালো রেজাল্ট করবে তাদের জন্য 5 কাটছে না 3 কাটছে, সেটা চিন্তা করার কোনো স্কোপ নাই। যেমন মাইনুলের এক্সাম্পল যদি দিই, মাইনুলের পরীক্ষায় ওর যদি 5 কাটতো স্টিল সে ডিএমসিতে, 3 কাটতো স্টিল সে ডিএমসিতে, কিছুই কাটে নাই স্টিল ও ডিএমসিতে। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি 2016 সালের ঘটনাগুলো একটু তোমারে বলি। একদিন কোচিংয়ে গিয়ে জানতে পারলাম সেকেন্ড টাইমারদের 5 কাটবে। ওমা, ওই দিন দেখি একদম ঈদের মানে আনন্দ, সবার মধ্যে খুশির বন্যা বয়ে গেল। পারলে মানে আমার ব্যাচের সবাই তো ফার্স্ট টাইমার, চান্স পেয়ে গেছে, এরকম আনন্দ। আমি দেখলাম সব আনন্দ ওদেরকে স্পর্শ করছে, আমাকে স্পর্শ করছে না। অন্তরকে আনন্দ স্পর্শ করছিল তাই না? অন্তর আনন্দে 2 দিন পরে নাই যে সেকেন্ড টাইমারদের 5 কাটা যাবে, মানে আমি তো চান্স পেয়ে গেছি। কিন্তু আমার এই আনন্দটা লাগে নাই। আমার কাছে এইভাবেই ফিল হয়েছে, আমার সিট আমার এইখানে, ওই আমার সময় তো 3200 সিট ছিল, যেটা এখন 5380টা। ক্যান ইউ ইমাজিন? মানে প্রায় 2200 সিট বাড়ছে এই লাস্ট 8 বছরে। কথা সেটা না, কথা হচ্ছে যে আমি সবসময় ভাবতাম যে আমার যে একটা সিট পাইতে হবে ডিএমসিতে, আমি পেতে চাই, এই একটা সিট আমার নিতে হবে। এখন এই সেকেন্ড টাইমারদের 5 নাম্বার কেটে কেউ আমার সিটটা নিয়ে নিল কিনা, আমি পিছিয়ে গেলাম কিনা, এত চিন্তা, এত কিছু আমি চিন্তা করতাম না। আমি আমারটা চিন্তা করতাম যে আমার 80 85 90 এর মধ্যে পাইতে হবে, এই আর কি। তো যদি কেউ এরকম নাম্বার পাও সেকেন্ড টাইমারদের, এই যে 2 মার্ক কাটা, এটার জন্য খুব বেশি হ্যাম্পার হবে না তোমার যে রেজাল্ট ফার্স্ট টাইমাররা। আর যারা ভাবতেছো যে না 5 কাটা গেলে আমি চান্স পেয়ে যাইতাম, সেকেন্ড টাইমারদের 5 কাটা গেলে আমি ফার্স্ট টাইমের সাথে চান্স পেয়ে যেতাম, আর এখন 3 কাটতেছে বলে আমি চান্স পাবো না, এই মার্জিনটা খুবই সীমিত, এই মার্জিনটা সীমিত, আমি এটাই বলতে চাই। তো তোমরা যারা ডিসহার্টেন হইতেছো, ডিসহার্টেন হয়ে লাভ নাই। স্টিল তো কাটা যাচ্ছে, ভাইদের সময় তো কাটাই যাইতো না। যদি এমন হইতো যে আজকে ঘোষণা আসলো সেকেন্ড টাইমারদের নাম্বার কাটবেই না। আচ্ছা রিজভি, এই ব্যাপারে তাহলে আমি একটু কথা বলি। মাইনুল ভাই ফ্লোর চাচ্ছে, আমি ফ্লোরটা ছেড়ে দেই। ওকে, কথা শোনা যাচ্ছে কি না? শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা চেক দিই, বল তুই। আসে না এখন, একটু দেখ। আচ্ছা, তুই যে গ্রাউন্ডটা নিয়ে কথা বলতেছিস, আসলে আমরা এই গ্রাউন্ড নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কি, যে ধরো যে তোমরা, বিশেষ করে আমি ফার্স্ট টাইমারদের সম্পর্কে কথা বলতেছি এখন, তোমরা বেশিরভাগই এবং হচ্ছে আমাদের গ্রুপগুলো থেকে, গ্রুপগুলো বলো, টেলিগ্রাম গ্রুপ বলো, সব জায়গায় মনে করে হচ্ছে ব্যাপারটা এরকম যে মানে ওরা খুবই ডিসহার্টেন হয়েছে আর কি, এবং খুবই হতাশ যে কেন সেকেন্ড টাইমারদের 5 জায়গায় 3 কাটবে, তাহলে মনে হয় আমরা চান্সই পাবো না, ঠিক না? তো এই ব্যাপারটাতে রিজ ভিক্টরের কথা বলছে, তাও আমি আরেকটু এটার সাথে অ্যাড করি। সেটা হচ্ছে কি, আমাদের সময়, আমি যদি বিগত 10 বছরের কথাবার্তা বলি, তো বিগত 10 বছরের মধ্যে সবচেয়ে বড় যে অ্যাক্সিডেন্ট হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষার, সেটা হচ্ছে 2015 সালে। ওকে, যে তোমরা সবাই মোটামুটি জানো যে গ্রসলি একটা কোশ্চেন ফাঁসের ঘটনা ঘটছিল। তো এই কারণে দেখা যাচ্ছে অনেক কিছু হয়েছে। তো আমি সেটার জন্য বলবো না, আমি হয়তো নিজের দোষে চান্স পাই নাই। ওকে, তো এরকমভাবে আমি ছাড়া বাকি অন্যান্য যত ধরো ট্যালেন্টেড আমাদের সময় যারা ছিল, যে ছেলেমেয়েরা, তারা আমার ব্যাচমেটে চান্স পাই নাই। ওকে, এখন 2016-তে যখন ভর্তি পরীক্ষাটা হচ্ছে, তার মানে সেকেন্ড টাইমে যারা পরীক্ষা দিবে, তুমি বুঝতেই পারতেছো যারা 2015-তে হয়তো টপ করার কথা, এরকম অনেক স্টুডেন্ট, একটা বড় একটা অ্যামাউন্ট তারা রয়ে গেছে যে 16-তে পরীক্ষা দিবে। ওকে, এবং সেই বছরই সেকেন্ড টাইমের হচ্ছে 5 নাম্বার কাটার কথা উঠছিল, কিন্তু সেকেন্ড টাইম 5 কাটে নাই। ওকে, তার মানে তুমি বুঝতে পারতেছো ওই বছর আমরা কি পরিমাণ বেনিফিট পাইছি, তাই না? যে একে তো আগের বছরে যারা টপার তারা রয়ে গেছে, তার সাথে হচ্ছে 5 নাম্বার কাটে নাই, সেই হিসেবে তার মানে কি দাঁড়াচ্ছে যে রিজভি কত সিট যেন ছিল রিজভি? আমাদের সঙ্গে 3200। 3200, তার মানে 3200-এর মধ্যে হিসেবে যদি তুমি এইভাবে হিসাব করতে চাও, তার মানে আলটিমেটলি দেখা যায় 3000 সিটি সেকেন্ড টাইমার পাওয়ার কথা। ওকে, কিন্তু সেই জায়গাতে যদি আমি হিসাব করে দেখি, ফার্স্ট হয়ে বসে আছে রিজভি, তুই শুভ নামে একজন, সে কি কোন টাইমার? তুই? আমি ফার্স্ট টাইমার। অবশ্যই ফার্স্ট টাইমার, ঠিক আছে। এবং এইভাবে যদি আমরা হিসেব করি, আমরা মনে করছি চান্স পাওয়ার পরে আমাদের নতুন নতুন যখন হচ্ছে ফেসবুক গ্রুপগুলো হয়েছে ডিএমসি 74 নামে, ওই জায়গাতে কমেন্ট শুরু করছিলাম আমরা যে কে কত কোন কোচিং থেকে আসছে, কে ফার্স্ট টাইমার, কে সেকেন্ড টাইমার। ওকে, এবং এরপরে পরবর্তী যখন হচ্ছে আমরা আবার এই যেরকম পড়ানোর সাথে রিলেটেড হয়ে গেলাম, তখন আমরা এরকম হিসেব করে দেখলাম যে প্রায় 35 থেকে 40% স্টুডেন্ট ছিল হচ্ছে ওই সেশনের সেকেন্ড টাইমার। বুঝতে পারছো কথাটা? যে 3200-এর মধ্যে তুমি 50%ও না, তুমি যদি হায়েস্টও ধরো 40%-এর মতো স্টুডেন্ট ছিল হচ্ছে সেকেন্ড টাইমার, বাকি সব ছিল হচ্ছে ফার্স্ট টাইমার। মানে কোন বছরটার কথা আমি বুঝতে পারছো? যেই সময় হচ্ছে 5 নাম্বার কাটে নাই, 5 নাম্বার মানে কি একও কাটে নাই, ঠিক আছে। তারপর আবার কি, যারা মনে করছে আগের বছর চান্স পাওয়ার কথা 100% ছিল, তারাও রয়ে গেছে। এরকম একটা সিচুয়েশনে যখন হচ্ছে এরকম হয়েছে রেজাল্টটা যে 40-60 হয়ে গেছে, সেই জায়গাতে তুমি এখন তো এটারে যদি হচ্ছে তুমি একটা বড় একটা ইস্যু হিসেবে ধরো, তা আমার মনে হয় না এটা যে খুব মানে চিন্তার কোনো কারণ,
ঠিক না? তো সেই ক্ষেত্রে তোমার ব্যাপারটা এরকম হবে যে ওই যে রিজভি যেটা বললো যে সে যেমন কোনো কিছু চিন্তা করে না যে কার কি কাটতেছে না, আমার নিজের ইমপ্রুভ করতে হবে, ব্যাপারটা সবসময় এটাই থাকতে হবে। এবং কম্পিটিশন আমরা সবসময় বলি, ভর্তি পরীক্ষার কম্পিটিশন বলো বা যে কোনো কম্পিটিশন, যতটা না আমার পাশের জনের সাথে বা অন্য জনের সাথে, তার চাইতে বেশি আমার নিজের সাথে। ঠিক আছে? ধরো পরীক্ষা, এমনিতে পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখবা 80 থেকে 1 লাখ এরকম স্টুডেন্ট পরীক্ষা দেয় নর্মালি। ওকে, আমি ধরলাম 1 লাখ পরীক্ষার্থী। এর বাইরে এখন তুমি চিন্তা করলা যে না এই বছর ভাই আরো বেশি পরীক্ষা দিবে, আমি ধরলাম পরীক্ষার্থী 5 লাখই ধরলাম। ঠিক আছে? পরীক্ষার্থী যদি 5 লাখ না হয়, আর বেশি হয়, 1 কোটিও হয়ে যায়, কম্পিটিশন হবে এবার যে 25 থেকে 30,000 স্টুডেন্টের মধ্যেই। এটা তুমি শিওর থাকতে পারো। ঠিক আছে? যারা ডাইহার্ড পড়ালেখা করতেছে, যারা পড়ালেখা নিয়ে সিরিয়াস, যারা চান্স পাওয়ার জন্য পড়ালেখা করতেছে। আমার কথা বুঝতে পারছো? তাহলে হিসাবটা ওই জায়গাতেই সবসময় থাকবে। এটার জন্য তুমি যে নাম্বার কি কাটতেছে না, কতজন বেশি পরীক্ষা দিচ্ছে, এটার জন্য যে তুমি চান্স পাবা কি পাবা না এটা হ্যাম্পার্ড হবে, ব্যাপারটা এরকম না। তুমি চান্স পাবা কি পাবা না এটা পুরোটাই ডিপেন্ড করতেছে তুমি কিরকম পরিশ্রম করতেছো, তুমি কতটুকু রেডি তোমার প্রিপারেশনের মানে ভর্তি পরীক্ষার জন্য। আমার কথা কি বুঝতে পারতেছো? আমি জানি না তুমি এটাকে পজিটিভলি নিচ্ছ নাকি নেগেটিভলি, কিন্তু মেইন কথা এটাই যে তোমার চান্স পাওয়া না পাওয়া পুরোটাই ডিপেন্ড করবে তোমার উপর। ঠিক আছে? একটা শর্ট পার্সেন্টেজে হয়তো বা মানুষজন, এই যে যারা 1 নাম্বারের জন্য ফার্স্ট টাইমার হয়ে চান্স পাবে না, ওদের মনে এরকম থাকবে যে যদি আমি সেকেন্ড টাইমারদের আজকে 5 কাটা যেত হয়তো বা চান্স পেয়ে যেতাম। এই দুর্ভাগ্যটা হচ্ছে ঘটবে, এটা হয়তো বা ধরো 50-100 জনের ক্ষেত্রে। তো তুমি এই 50-100 জনের মধ্যে পড়বা, এভাবে চিন্তা না করে বরঞ্চ তুমি একটু সেফ খেলো। তুমি কেন লাস্টম্যান হিসেবে মেডিকেলে ঢুকবা? তুমি চিন্তা করো যে আমার আচ্ছা 1000 সেকেন্ড টাইমার কিন্তু গতবারও চান্স পেয়েছে, পায় নাই? তাহলে এই বছরও মিনিমাম 1000 বা 1200 চান্স পাবে। তো ওদেরকে বাদ দিয়েই তোমার হিসাব, ঠিক আছে? আচ্ছা, আর অনেকেই অনেকগুলো প্রশ্ন করছো, যেমন ভাই ডেন্টালের সার্কুলার কি এমন হবে কিনা, সার্কুলার দিয়েছে কিনা, একটু ক্লিয়ার করি। সার্কুলার দেয় নাই, বাট সার্কুলার একটা হিন্ট আমরা পেয়েছি বিশ্বাসযোগ্য সূত্র থেকে। হ্যাঁ, সেই জন্য এই কথাগুলো বলা হচ্ছে। আর ডেন্টালের ক্ষেত্রে সাধারণত সবসময়ই ডেন্টাল মেডিকেলকে একদম হুবহু ফলো করে, মেডিকেলেরটা এরকম হলে ডেন্টালেরটাও সেম হবে। ঠিক আছে? বুঝতে পারছো? তো বিশ্লেষণটা আসলে কি দাঁড়ালো? বিশ্লেষণটা হচ্ছে যে 3 কাটুক বা 5 কাটুক এই দিকে ফোকাস নেওয়া যাবে না, ফোকাস নিতে হবে নিজের প্রিপারেশনের দিকে। প্রিপারেশন আর একটু বাড়ায় নিজে 2 বেশি পাওয়ার চেষ্টা করতে হবে। আগে টার্গেট আমার 80 থাকলে এখন 82 পাওয়ার চেষ্টা করতে হবে। দ্যাটস ইট। ঠিক আছে? আর কেন আমরা এখন আলহামদুলিল্লাহ পড়বো? কারণ সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমার হিসেবে কেন আলহামদুলিল্লাহ পড়বো? সেকেন্ড টাইমারদের 3 এখনও কাটা যাচ্ছে, 5 এমন তো হয় না যে সেকেন্ড টাইমারদের ফুল মানে কোনো নাম্বার কাটা যাবে না 2016 সালের মতো, এমন তো হয় না। এই জন্য আলহামদুলিল্লাহ পড়বো। সেকেন্ড টাইমাররা কেন আলহামদুলিল্লাহ পড়বো? আমাদের একটু হলেও স্কোপ বেড়েছে, আগে 5 কাটতো এখন 3 কাটছে। তো 2 দলই আলহামদুলিল্লাহ পড়ে নিজের যে টার্গেট, নিজের যে গোল লক্ষ্য, ওই লাইনে পড়াশোনা করতে হবে। ঠিক আছে? ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলে ফেলেছি, এটার জন্য সাধুবাদ দিয়েছি। সেকেন্ড টাইমার নিয়ে কথা বলেছি। জিপিএর কাউন্টে যারা এসএসসিতে আগে খারাপ করেছিল তারা কম হ্যাম্পার হতো, কিন্তু এখন যারা এসএসসিতে খারাপ করেছে, ধরো এসএসসির জিপি আর এইচএসসির জিপিএর মূল্যমানটাই বা সমান হয়ে দাঁড়িয়েছে। হিসাবটাও এখন সহজ। তোমরা এখন যারা আগে জিজ্ঞেস করতে যে ভাই আমার কত নাম্বার কাটা যাবে, এখন একদম 2টার জিপিএ তুমি যোগ করবা, 2টার জিপিএ যোগ করে তোমার মনে করে আসলো 9.3, তাহলে তুমি 100-93 পাবা। বুঝছো? এবং যাদের জিপিএ নাম্বার এই 100-তে ধরো অ্যারাউন্ড 95 বা হাইস 94 পর্যন্ত থাকবে, আমি বলবো যে তোমাদের এই জায়গা থেকে চান্স পাওয়া পসিবল। 92 বা 93 যদি থাকে 100-তে জিপিএর নাম্বারটা, তাহলে বলবো যে এখানে চান্স পাওয়াটা যথেষ্ট ন্যারো হয়ে যাবে। আর যাদের হচ্ছে 90-এর নিচে জিপিএ, তাদের ক্ষেত্রে বলবো যে মেডিকেলকে টার্গেট রাখো না, তারা ভার্সিটি ফোকাস পড়াশোনা করো। ঠিক আছে? এম আই ক্লিয়ার টু ইউ? আর কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে বলো। আমরা আজকের যে ব্যাপারগুলো জানতে পেরেছি সেগুলো নিয়ে কথা বলছি। আর এইখানে ওই কি বলে সরকারি মেডিকেলে ভর্তি থাকলে কত কাটবে বা অন্য কি হবে, এগুলো আসলে যখন পূর্ণাঙ্গ সার্কুলার আসবে আমরা তখন জানতে পারবো, তখন বলতে পারবো। কেউ বলেছে এটা কি ফাইনাল কিনা? উত্তর হচ্ছে এটা আসলে এখনো ফাইনাল না, কিন্তু খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে এবং এটা ফাইনাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। স্টিল এখানে যদি কোনো চেঞ্জ আসে আমরা অবাক হব না, আসতেই পারে। ঠিক আছে? ওনাদের মুড সুইং হতেই পারে, ওনার একটু করে কোনো একটা নিয়মে একটু পরিবর্তন আনতেই পারে। এই হচ্ছে কথা। আচ্ছা, এ ব্যাপারে আমি আর একটু কথা বলি। তো তোমরা অনেকে অনেক ধরনের কোশ্চেন, রিজভি যদি অনেকগুলো উত্তর দিয়ে দিচ্ছে, আমি আর একটু অ্যাড করি। অনেকে জিজ্ঞেস করছে এটা হচ্ছে যে ভাই এটা কি শুধু 23-24-এর জন্য 25-এর জন্য সেম কিনা? দেখো, ফার্স্ট অফ অল রিজভি যে কথাটা বললো যে এটা 23-24-এর জন্য ফাইনাল কিনা সেটাই আমরা এখনো বলতে পারতেছি না, সার্কুলার না আসা পর্যন্ত। আমরা ধরে নিচ্ছি অলমোস্ট ফাইনাল। ওকে, তো 25-এরটা সেটা তো আমরা এখন এটার ব্যাপারে কোনো কিছু জানি না। ওকে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে নাম্বার কত কাটলে ভাই পরীক্ষা দিব কি দিব না, এটা রিজভি অলরেডি বলছে। তারপরে আমি আবার বলতেছি, সেটা হচ্ছে কত নাম্বার কাভার করতে পারবা
এইটা জানো হচ্ছে একমাত্র তুমি। ঠিক আছে, যে ধরো এরকম হয়েছে, কারো কারো এরকম থাকে যে ভাই আমি 4-5 নাম্বার হচ্ছে আমার গ্যাপ আছে, আমি পরীক্ষা দিব কিনা। 4-5 নাম্বার গ্যাপ থাকলে অবশ্যই পরীক্ষা দেওয়া যায়। ঠিক আছে, যে কারণ সেকেন্ড টাইমারদেরও যদি এরকম হইতো যে 5 নাম্বার কাটতো, তারা তো পরীক্ষা দিত। ঠিক আছে, এই ব্যাপার থেকে বলতেছি। কিন্তু ডিপেন্ড করতেছে কার উপর? তোমার উপর, যে তুমি এতটুকু কনফিডেন্ট কিনা যে আমার 5 নাম্বার কাটতেছে, আমার 6 নাম্বার কাটতেছে, এইটা আমি ফিল আপ করতে পারবো কিনা। তুমি যদি এনাফ এটার প্রতি কনফিডেন্ট থাকো তাহলে অবশ্যই পরীক্ষা দিতে পারো। এরপর রিজবি আবার বললো যে যদি নাম্বার 90 থেকে 92 হয়, তার মানে তোমার যদি এরকম হয় যে 7 থেকে 10 নাম্বারের মতো নাম্বার কাটা যায়, ঠিক আছে, তো সেই জায়গাটা থেকে চান্স পাওয়া পসিবল, কিন্তু এটা অনেকটা টাফ, খুবই টাফ। ওকে, এবং আবার কি বললো যে 90-এর কম যদি থাকে নাম্বার, তার মানে তোমার যদি 10-এর বেশি নাম্বার কাটা যায়, সেই ক্ষেত্রে তোমার সুইচ করা উচিত, যে তোমার শুধু মেডিকেল টার্গেট রাখাটা উচিত না, এবং তুমি মেইনলি ভার্সিটির দিকে ফোকাস করতে পারো, সাথে হয়তো মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারো, সেটা পুরোটাই তোমার উপর ডিপেন্ড করে। কিন্তু মেইনলি যেটা আমি বললাম যে তুমি কত নাম্বার কভার করতে পারবা, এটা তোমার পড়ালেখার উপর অবশ্যই নিজের একটা বিশ্বাস আছে, যে আমি জানি আমি কিরকম পড়ালেখা করছি। ঠিক আছে, তো সেই হিসেব করে তুমি ডিসিশন নাও। ওকে, এই জায়গাতে তুমি শুধুমাত্র ভাইয়াদের কথা, শুধুমাত্র অমুক কোচিংয়ের কথা এরকম চিন্তা ভাবনা করলে আলটিমেটলি লাভ নাই। ডিপেন্ড, এটা তোমার চিন্তা করতে হবে নিজের উপর, নিজের পড়ালেখার উপর বিশ্বাস করে, যে আমি অ্যাডমিশন এই একাডেমিক লাইফে কীরকম পড়ালেখা করছি, গত 2 মাসে কীরকম পড়ালেখা করছি, সামনের 2 মাসে আমি কীরকম পড়ালেখা করতে পারবো, আমি কতটুকু এফোর্ট দিতে পারবো, সেটার উপর ভিত্তি করে। ঠিক আছে, কিন্তু এবারের যে কথাটা সেটা হচ্ছে যে আমরা 6-7 নাম্বার পর্যন্ত যদি কাটা যায়, সেটা তুমি, আমার মনে হয় যদি যে কেউ যদি থাকে যে ইন্টেনশনটা এরকম থাকে আমার চান্স পাওয়ার জন্য আমি পড়ালেখা করতে পারবো, সেক্ষেত্রে এটা কভার করা পসিবল। ওকে, এই কথাটা মাথায় রেখো। কারণ কি, আমরা গত কয়েক বছর রেজাল্ট যদি দেখি যে মানে ভর্তি পরীক্ষায় ফার্স্ট এবং ভর্তি পরীক্ষায় লাস্ট, এর মধ্যে দেখা যাচ্ছে 18 থেকে 20 নাম্বারের গ্যাপ থাকে অলমোস্ট। ঠিক আছে, এটা হেরফের হইতে পারে, তুমি 15 থেকে 20 নাম্বার ধরতে পারো। ঠিক আছে, কিন্তু একেবারে আমরা যদি লোয়েস্ট মার্কটা ধরি তাহলে তো আসলে সেফ হবে না, সেটার জন্য তুমি একটু উপরে যদি ধরো, তাহলে সেক্ষেত্রে যদি যে কথাটা বললো 10 পর্যন্ত তুমি ধরতে পারো। ঠিক আছে, কাট মার্কসটা আর কি। এই কারণে ওই হিসেব করে তোমার হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে আর কি। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার কিছু বলবি? আমি 3টা পয়েন্টের কথা বলবো, তুই আচ্ছা আমি একটু বলি। বল। একটা প্রশ্ন ছিল হচ্ছে ভাই জিকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, এটা নিয়ে একটা কথা বলবো। আরেকটা জিজ্ঞেস করেছে যে অনুশীলনী থেকে কিরকম কমন আসতে পারে। কোনো বছর সার্কুলারে লেখা থাকে না যে এই বছর অনুশীলনী থেকে এতগুলো প্রশ্ন দিব, এই বছর অনুশীলনী থেকে প্রশ্ন দিব না। এটা একটা ট্রেন্ড, এবং দেখা যায় অনেক ক্ষেত্রে প্রশ্ন কিন্তু ঘুরে ফিরিয়ে অনুশীলনী প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই না? তো তাই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, প্রশ্ন আসবে, ডেফিনেটলি আসবে। এটা কত ডেটে আসবে সেটা হচ্ছে কথা। এখন যেই ডেটে আসুক না কেন, তুমি অনুশীলনী স্কিপ করে পরীক্ষার হলে যেতে পারছো না, দ্যাটস দ্য ট্রুথ। সমস্যা এখানে না, সমস্যা হচ্ছে কেউ কেউ আছে শুধু অনুশীলনী পড়েই যাবে। শুধু অনুশীলনী পড়ে গিয়ে আসলে আমি যদি নাম্বার কাউন্ট করি যে কতগুলো প্রশ্ন আছে আমাদের বইতে অনুশীলনীর প্রশ্ন, এগুলো যদি কেউ না বুঝে মুখস্থ করে যায়, জীবনেও সে মনে রাখতে পারবে না। আগে কনসেপ্ট বুঝতে হবে, এরপর অনুশীলনী সলভ করতে হবে। কেউ যদি মুখস্থ করে তাহলে লাভ নাই, ইভেন হুবহু আসলেও তুমি পারবা না, তোমার মনে থাকবে না। তো এটার উত্তর গেল যে অনুশীলনীর প্রশ্ন আসলে এই বছরও থাকবে ডেফিনেটলি, এটাকে ইগনোর করার সুযোগ নাই। কম বা বেশি হবে কিনা এটা কেউ জানি না, তোমাকে পরে পরীক্ষার হলে যেতে হবে। সেকেন্ড প্রশ্ন যেটা শুরুতে কেউ একজন করেছিল যে জিকে জিকে হচ্ছে কি পড়বো। জিকের ক্ষেত্রে এই বছরে তুমি গুরুত্ব দিতে পারো হচ্ছে আমাদের সমসাময়িক বা রিসেন্ট যে ঘটনা, সেখান থেকে 1-2টা প্রশ্ন আমরা এক্সপেক্ট করতেই পারি। এবং আমরা ইতিহাসের মুক্তিযুদ্ধ এবং ওই 71 তার পূর্ববর্তী ইতিহাস এগুলো ভালো মতনে পড়বো, এখান থেকে প্রশ্ন থাকবে। শুধুমাত্র আগে মানে বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্নগুলোর প্রাধান্য থাকতো, এই বছর সেটা থাকবে না। ঠিক আছে, এই বছর বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্নের প্রাধান্য থাকার সম্ভাবনা নাই বললেই চলে। তো এই আর কি, ওভারঅল আগের জিকেটাই তুমি পড়বা, বঙ্গবন্ধু পোর্শনটাকে একটু কম পড়ে আর কি, বা না পড়ে এরকম। তো এই হচ্ছে জিকের ব্যাপারে কথা। তারপর আসো হচ্ছে কেউ আরেকটা প্রশ্ন করছো, বাট এটা আমি ভুলে গেছি। ওইটা ওরা এরপরে জিজ্ঞেস করতেছে ভাই এত কাটা যাচ্ছে, আমি পরীক্ষা দিতে পারবো কিনা। এটা একটু ভালো মতনে শুনো। তুমি যদি শুনে না বুঝো, আমি আর কিভাবে বুঝাবো? এখান থেকে আমার জাস্ট বলা এক কথা আবার না বলে তুমি একটু পিছায় এসে শুনো। আমি এবং মাইনুল ভাই দুজনই কথা বলেছি যে কত কাটলে কি করা উচিত, এই ঠিক আছে। এবার কেউ কেউ গাইডলাইন চেয়েছো যে ভাই 2 মাসে কিভাবে প্রিপারেশনটা গুছাইতে পারি, বা যেহেতু সমীকরণে একটা চেঞ্জ আসছে, আমরা আগে খুব হোপলেস ছিলাম, এখন ভাই হোপ ফিরে পাচ্ছি, জিপিএতে নাম্বারটা একটু কম, এখন আমার সম্ভাবনা একটু তৈরি হয়েছে, আমি ভাই কি করতে পারি? তো সেই ক্ষেত্রে আমরা একটা ডেডিকেটেডলি আলাদা একটা গাইডলাইন সেশন তোমাদের জন্য নিব, খুব দ্রুতই নিব ইনশাল্লাহ। আমাদের ইউটিউব রোড টু ডিএমসি মানে ওই ইউটিউব চ্যানেলেও আপলোড করবো, প্লাস লাইভেও নিতে পারি। ঠিক আছে, আজকে যদি একটু শর্ট করে তোমাকে বলি, তোমার মেইনলি হাতে 2 মাস সময় আছে, তাই না? আজকে কত তারিখ বলো? আজকে হচ্ছে 12 তারিখ।
ওই 5 দিনকে বাদ দিয়ে হিসাব করো, তো 2 মাস সময়ের মধ্যে 60 দিন সময়। এইখানে তোমাকে চেষ্টা করতে হবে আগামী 1 মাসের মধ্যে বই রিভিশন একবার কমপ্লিট করা। এখন যারা কিছুই পড়ো নাই তাদের পক্ষে এটা সম্ভব না, তারা চেষ্টা করবা 45 দিনের মধ্যে একবার বই রিভিশন কমপ্লিট করা। বই রিভিশন করা মানে কি? বই রিভিশন করা মানে প্রত্যেকটা চ্যাপ্টার দাগানো লাইনগুলো অ্যাটলিস্ট পড়া, বুঝে পড়া, অনুশীলনী সলভ করা, আগের বছরের মেডিকেল প্রশ্ন দেখা, এইটুকু করে বইটা শেষ করতে হবে। ঠিক আছে? এক্সট্রা সিলেবাসটাও পড়তে হবে, মেডিকেল এক্সট্রা সিলেবাস থেকেও প্রশ্ন থাকে। ওকে, তো 15টার মতো প্রশ্ন তুমি 15 বা মানে 75টা প্রশ্নের মধ্যে অ্যাটলিস্ট 15টা প্রশ্ন তুমি এক্সট্রা সিলেবাস থেকে পাবাই। তাই 15 প্রশ্ন তুমি ছেড়ে দিতে পারো না, তো এক্সট্রা সিলেবাসটাও দেখতে হবে। এই আচ্ছা, অনেকের খুশি লাগতেছে, অনেকে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিল, মেডিকেল একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো আমাদের এখানে আমার বিশ্লেষণ থেকে আলোচনা হচ্ছে এইটুকু। অন্তর কমেন্টে ছিল, অন্তর ওদের আর কোনো কমেন্ট বা ওদের কোনো ব্যাপার নিয়ে তুই কথা বলতে চাইলে তুই স্ক্রিনে আসতে পারিস। আমি এখন হচ্ছে একটু মানে কথা বলবো, এটা আমি জানি তোমাদের পছন্দ হবে না, একটু রাফ এন্ড টাফ কথা হইতে পারে। সেটা হচ্ছে কি জানো, যে বর্তমান টাইমে যেটা হয়েছে যে আসলে আমাদের কোনো ডিসিশন পছন্দ হয় না। ঠিক আছে, আমাদের কারণ হচ্ছে কি জানো, আমরা সবকিছুতে এরকম আন্দোলন করে এরকম একটা অভ্যস্ত হয়েছি, আমরা কিছু হইলে এখন মনে হয় যে আন্দোলন করলে মনে হয় ব্যাপারটা আর একটু সুন্দর হইতো, এটা করলে ওইটা হইতো। ঠিক আছে, কারণ কি আমি বলি যে তোমরা এই জায়গাতে অনেকে লিখতেছো যে ভাই আমরা ফার্স্ট টাইমাররা হোপলেস হয়ে যাচ্ছি, পরীক্ষা দিব কিনা, পরীক্ষাতে পারবো কিনা। দেখো, যখন 2016 সালে আগ পর্যন্ত যখন হচ্ছে 5 নাম্বার কাটতো না, তখন এই ব্যাপারে কেউ কোনো চিন্তাও করে নাই যে সেকেন্ড টাইমে 5 নাম্বার কাটা উচিত। আমার কথা বুঝতে পারছো? এবং মাইনুল, আমাদের ওই সময় ভিউ কি ছিল, একজন ফার্স্ট টাইমার হয়ে আমার ভিউ ছিল যে 5 মার্কস ইজ টু মাচ। আমার কাছে মনে হয়েছে 2 বা 2.5 কাটলে আমি ফার্স্ট টাইমার হিসেবে এটা আমার মনে হয়েছে। সো এখন যদি আমি 3 বলি, আমার মনে হয় যে এটা জাস্টিস। এটা আমরা আগে সেকেন্ড টাইমে ইনজাস্টিস করতাম 5 কেটে, এটা এখন জাস্টিসে ফিরে আসছে। আমি এই ব্যাপারে যাবই না, আমি যাব আমার নিজের থটের উপর, যে আমি কি চিন্তা করতেছি। তো ব্যাপারটা কিরকম যে হচ্ছে আমি যেটা বলতেছি আর কি, যে 2016 আগে আমরা কিরকম আমরা চিন্তাই করি না, মানে কেউ চিন্তা করে নাই যে সেকেন্ড টাইম নাম্বার কাটা উচিত। ঠিক আছে, এই চিন্তায় কেউ করে নাই। ওকে, তো এরকম যখন করে ফেললো, তাহলে ব্যাপারটা এরকম হয়েছে যে ঠিক আছে, সবাই চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, রিজবির মতো এরকম অনেকে আছে চিন্তা করছে যারা একটু উদার, তারা চিন্তা করছে 5 নাম্বার একটু বেশি যাচ্ছে, ইনজাস্টিস হয়ে যাচ্ছে। ওকে, তো সেটা আমি যাবো না ইনজাস্টিস কিনা, কিন্তু যখন এরকম করলো অনেকে বলছে আচ্ছা ঠিক আছে যে ওকে লেভেল প্লেইং ফিল্ড হয়েছে। ওকে, ঠিক আছে, এখন মন করে যাচ্ছে ওনারাই আবার এটা চেঞ্জ করে এখন মন করছে 3 করছে। তোমার এখন ওই চিন্তাই করতে হবে যে ওকে এখনো লেভেল প্লেইং ফিল্ডে আছে, আমি ওইটার জন্য প্রস্তুত। ওকে, যেটা আমি প্রথমে বলছি আবারও বলতেছি, তুমি এই জায়গা থেকে যদি হচ্ছে শুধু আরেকজনের সাথে কম্পারিজন করতে যাও, তাহলে যেটা হবে তুমি আরো বেশি পিছিয়ে যাবা। এমনিতে হয়তো যে চিন্তা ভাবনা করলাম যে আমি নাম্বার 2 বেশি পাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করব, একটু বেশি পড়ালেখা করব, সেই জায়গায় এটা চিন্তা না করে যখন আমি উল্টাভাবে নেগেটিভ চিন্তা করা শুরু করব যে আমি মনে পিছিয়ে যাচ্ছি, আমার মনে চান্স হবে না, তাহলে সেই ক্ষেত্রে মনে করতে হচ্ছে আমাদের আল্লাহ তাআলা এরকমই বলছে যে আমি বান্দার সাথে আমার বান্দা কি চিন্তা ভাবনা করতেছে এইটা অনুসারেই তার সাথে বিহেভ করেন উনি। ঠিক আছে, এখন তুমি যদি এরকম চিন্তা ভাবনা করো, নেগেটিভ চিন্তা ভাবনা, তাহলে তোমার এরকম চিন্তা কেন আসবে যে আল্লাহ তোমার বাসায় এসে তোমার চান্স দিয়ে যাবে? আমার তো মনে হয় না এরকম করবেন উনি। ঠিক না? তাহলে তুমি তোমার পজিটিভ চিন্তা ভাবনা ঠিক রাখো যে আমার কি আছে, যে আমার নাম্বার কাটতেছে কি কাটতেছে না এটা আমার দেখার বিষয় না, আমার নিজের ইমপ্রুভ করতে হবে, নিজের পড়ালেখা করতে হবে, নিজের 80+ মার্কস আমার উঠাইতে হবে। হিসেব বরাবর তুমি এই জায়গাতে 80+ মার্কস উঠাও, তাহলে তো আমার এখানে চান্স পাচ্ছি কি পাচ্ছি না এটা নিয়ে আর টেনশনই করা লাগতেছে না। ঠিক আছে, তো তুমি এইটার উপর ফোকাস দাও, অন্য কিছু নিয়ে চিন্তা করো না। এখন ঝামেলাটা কোন জায়গাতে, আমরা অলওয়েজ এই কাহিনীটাই করি, যেমন কি যে অলওয়েজ দেখা যায় কম্পারিজন করার সময় কার সাথে, এটা আমাদের দোষ না, এটা সবসময় এরকমই হয়, যখন আমাদের গার্জিয়ানরা করে বা পাশে আন্টিরাই বলো, সবসময় কম্পারিজন কার সাথে করে, যে টপার যে আছে, যে ওর পা ধোয়া পানি খাইতে বলে, ঠিক আছে, ওর সাথে কম্পারিজন করে যে ও এত পাইছে, 100-র মধ্যে 98 পাইছে, তুই কেন পাস নাই। ওকে, তো এটা করতে করতে আমাদের এরকম একটা অভ্যাস হয়েছে যে আমরা সবসময় কম্পারিজন করি শুধু যে হচ্ছে একেবারে টপ লেভেলে আছে তার সাথেই। কিন্তু আমি তোমাদের আগেও একবার হিসেব দেখাইছিলাম এরকম যে টপার যারা বা দেখা যায় হচ্ছে সব পরীক্ষাতে যারা দেখা যায় 100-তে 100 পাচ্ছে, 100-তে 98 পাচ্ছে, এরকম স্টুডেন্ট দেশে কয়জন আছে? তুমি দেখবে ভর্তি পরীক্ষার মধ্যে এরকম আমি ধরলাম 100, আমি ধরলাম 500, ঠিক আছে, কিন্তু বাকি যে আমার কত আরো 5000 সিট আছে, 5000 সিটের মধ্যে কম্পিটিশন কারা করবে? তোমার আমার মতো নর্মাল মানুষ, আমজনতা, তাই না? তো এই 5000-এর জন্য তুমি রেডি হও, তাইলে হয়ে যাচ্ছে না। কিন্তু না, তোমার টেনশন থাকবে অলওয়েজ কি, আল্লাহ ও সবসময় 98 পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? ভাই ওর সাথে তোর কম্পিটিশন করার দরকার কি? নিজের সাথে কম্পিটিশন কর, যে আমি আমার 85+ মার্কস আমি উঠাবো, তাহলে ব্যাপারটা ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তুমি এইভাবে চিন্তা করো, নিজের ইমপ্রুভমেন্টের কথা চিন্তা করো, তাহলে দেখবে ব্যাপারটা ইজি হবে। ঠিক আছে, তুমি হতাশ হবে না। আর সাথে কি আরেকটা কথা, যেটা এইগুলোর বাইরে যদি আমরা কথাবার্তা বলি, সেটা কি দাঁড়ায়, যে তোমার জন্য যেটা ফিক্স আছে সেটা তুমি পাবাই, এটা 100% শিওর, এটা কেউ নিয়ে যেতে পারবে না।
ঠিক আছে? আমরা রিজিক বলতে সবসময় আমরা চিন্তা ভাবনা করি কি রিজিক মানে শুধু খাওয়ার জিনিস, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? রিজিক মানে হচ্ছে তোমার জন্য যা বরাদ্দ আছে সবকিছু তোমার রিজিক, এবং তোমার রিজিক আরেকজন কেউ খাবলা দিয়ে নিয়ে যাবে এরকম চিন্তা করার কোনো কারণ নাই। রিজিক কোনো মন্ত্রী মিনিস্টার বরাদ্দ করে না, ঠিক আছে? রিজিকের ফাইসালা উপর থেকে হয়, তোমার জন্য যে ফাইসালা আছে সেটা অবশ্যই ঠিক থাকবে, তোমার এটা কেউ কেড়ে নিতে পারবে না। সাথে কি হইতে পারে, একটু রিঅ্যারেঞ্জ হইতে পারে, সেটা কিভাবে, যদি তুমি সেই মতো তুমি দোয়া করো। ওকে, তো তোমাকে অন্য কিছু চিন্তা ভাবনা না করে তোমার এটার উপর ফিক্স থাকতে হবে যে আমার জন্য যেটা বরাদ্দ আছে সেটা কেউ নিয়ে যাচ্ছে না। সাথে এটার সাথে যদি বেটার কিছু করতে হয় আমাকে একটু বেটার পরিশ্রম করতে হবে, একটু বেশি পরিমাণে দোয়া করতে হবে। আমার মনে হয় কথা কনক্লুশনে আমার কথাতে চলে আসছি। রিজভি কিছু বলতে চাইলে বল। আমি টেলিগ্রাম গ্রুপগুলোতে দেখেছি বা কিছু তোমাদের কমেন্ট দেখেছি, কেউ কেউ বলেছো যে ভাই সেকেন্ড টাইমারদেরকে দেখি যে ওরা সব পরীক্ষাতে 85-90 পায়, আর আমরা ফার্স্ট টাইমাররা হচ্ছে 60-65 পাই। তো আমাদের ক্ষেত্রে তো ওই যে মানে এই সেকেন্ড টাইমারদেরকে আরও সুবিধা দেওয়া, এটা তো আমাদের প্রতি ইনজাস্টিস। আমি মনে করবো যে এই ধরনের কমেন্ট যারা করছো, এইভাবে যারা ভাবছো তারা একপাক্ষিক ভাবছো। সেকেন্ড টাইমাররা 85-90 পায় এটা সত্য না। সেকেন্ড টাইমারদের একটা গ্রুপ 85-90 পায়, আরেকটা গ্রুপ ঠিকই স্ট্রাগল করছে নাম্বার বাড়ানোর জন্য, সেও তো আমার মতো 50-60 এরকম নাম্বার পাচ্ছে। আবার তুমি যে বলতেছো ফার্স্ট টাইমাররা 60-65 বা 55 পাচ্ছে, এইটাও সত্য না। ফার্স্ট টাইমাররাও 85-90-95 পাচ্ছে। তাহলে তোমার আসলে তোমার জায়গা থেকে ইমপ্রুভ করা উচিত, এটাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে নিজে পিছিয়ে আসা উচিত না, বুঝছো? আমাদের জায়গা থেকে আমিও আসলে মনে হয় আমারটা ক্লিয়ার করছি। অন্তর, আচ্ছা, আমি কিছু কনক্লুডিং কথাবার্তা বলি। প্রথম কথা হচ্ছে, যেটা জানা গেছে এটা সার্কুলার দেয় নাই এখনও। সার্কুলার দিলে ব্যাপারটা কংক্রিট হবে, পারফেক্ট হবে এবং হচ্ছে ফাইনাল হবে। এখনও কোনো কিছু ফাইনাল না। অনেকে বলতেছে যে মহাপরিচালক বলার পরেও আপনারা কেন ফাইনাল বলতেছেন না? কারণ আমি সার্কুলার দেওয়ার আগ পর্যন্ত কিছুই ফাইনাল মনে করি না, সহজ হিসাব। ঠিক আছে, আমি আজকে ফাইনাল বললাম, 2 দিন পরে বলবা যে অন্তর ভাই বলছিল ওই দিন তো ফাইনাল। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে জিপিএ 100, আগে 200 ছিল, এটা কমায় 100 এরকমই আমরা শুনতেছি। এসএসসি 50, এইচএসসি 50 এরকমই শুনলাম। এটা একটু রিঅ্যারেঞ্জ হলেও হতে পারে। যদি এরকম হয় তাহলে তোমার কি বুঝতেই পারতেছো, সর্বোচ্চ থাকে 5 থেকে 50, তার মানে এসএসসির মার্ককে 5 দিয়ে গুণ, এইচএসসির মার্ককে 5 দিয়ে গুণ, এরকমই তো হবে, তাই না? এখন তুমি নিজেই 5 দিয়ে মানে 10 দিয়ে গুণ করো। তোমার যদি 4.5 থাকে তাহলে কি হবে? 4.5 গুণন কত? 10, মানে হচ্ছে 45। আর ওই জায়গায় আর এইচএসসি যা আছে সেটাও তুমি এভাবে গুণ করে ফেলবা, গুণ করে ফেললেই ডান। ওকে, এই যে জিপিএ 8.5 কি ফর্ম তুলতে পারবে কি না, এটা সম্ভাবনা খুবই কম বা নাই বললেই চলে। তারপরও সার্কুলার দিলে পরে তুমি আরেকবার একটু চেক করে নিও সার্কুলার, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর আরেকটা কথা, সেটা হচ্ছে তুমি একটা জিনিস একটু চিন্তা করে এভাবে যে তুমি ফার্স্ট টাইমার হও, সেকেন্ড টাইমার হও, যাই হও, তোমার পড়ালেখা করা লাগবে। এগুলো নিয়ে টাইম নষ্ট করলে তোমার সময় নষ্ট হবে, আর কিছু না। আমি একটা জিনিস, হ্যাঁ, টাইম নষ্ট করলে সময় নষ্ট আর কি, যাই হোক। তো এই যে আমি যারা বলছিলাম, তোমাদের অনেকেই যারা সেকেন্ড টাইমার আছে তারা হয়তো মন খারাপ করতে পারো। তো আমাদের সময় তো নাম্বার কাটা যাইতো না। হুট করে যখন ঘোষণা দিছে যে সেকেন্ড টাইম আমাদের 5 কাটা যাবে, তো ওই দিন মনে করো আমি চিন্তা করছিলাম, আরে আমার তো অনেক সহজ হয়ে গেল সব কিছু, ঠিক আছে? তো পরে আর নাম্বার আর কাটা যায় নাই। পরে কী হয়েছে? পরে এই যে মাইনুল্লাহ আমার ভালো রেজাল্ট করছে, আমি 37তম হয়েছে, 10ম হয়েছে। তো আমি যদি ওই দিন একটু পড়তাম, ওই 2 দিন যদি আমি পড়ালেখা করতাম, তাহলে নিশ্চয়ই একটা সম্ভাবনা কিন্তু উড়ায় দেওয়া যাচ্ছে না, তাই না? সম্ভাবনা কিন্তু উড়ায় দেওয়া যাচ্ছে না। এতে কি হয়েছে? তুই 37-10 এটা জীবনে এটাই বলতেছি। তো এতে কি খুব বেশি ক্ষতি হয়ে গেছে? এতে ক্ষতি হয়েছে, আমি হচ্ছে কোচিং সেন্টার থেকে একটা মোবাইল ফোন গিফট পাইছিলাম, অন্তর পাই নাই। আমারে কিছু দেয় নাই, আমারে কিছু দেয় নাই, বুঝছো? ওরে একটা মোবাইল ফোন গিফট দিছে, আমারে কিছু দেয় নাই। এই ডিফারেন্স। তোমরা সবসময় ওই তলানির কথা চিন্তা করো, ঠিক আছে? একটু উপরের কথা চিন্তা করো, ঠিক আছে? তুই কত পাইছিলি? আমি 82.75। আমি পাইছি 80.75। 2 মার্কে কি হয়েছে? আলটিমেটলি আমাদের প্লেস কম বেশি হয়েছে 17, 17 না 27, কত? 27। কিন্তু তোমরা কি চিন্তা করো? তোমরা চিন্তা করো ওই যে লাস্টে 70 আর 71, ধরো কাটমার্ক, এর মধ্যে আছে 2000 জন। তোমরা ওই 70-71ই পাওয়ার চিন্তা করো। তোমরা কোনো সময় চিন্তা করো না যে না ভাই আমি একটু কষ্ট করে পড়ালেখা করি, আমার নাম্বারটা উপরের দিকে যাতে থাকে। উপরের দিকে নাম্বার থাকলে পরে এই 1, 2, 3, 4 এগুলো দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? আমি কি বুঝতে পারছি? তুমি যদি 85 পাও, কে কার 2 নাম্বার কাটলো, কার 10 কাটলো, কার 5 কাটলো, তোমারও যদি 10 কাটে তাও তোমার কিচ্ছু যায় আসে না। কিন্তু নিজে একটু পড়াশোনা করো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। কার কত কাটতেছে এগুলো দেখা বাদ দাও, দিয়ে নিজের পড়াশোনা নিজে করো। এইগুলা নিয়ে যত বেশি তুমি মানে চিন্তা করবা, এই সার্কুলার কবে দিবে, কেন দিচ্ছে না, হ্যান না তেন না, এগুলো বাদ দাও, দিয়ে তোমার পড়ালেখা করো।
সার্কুলার যাদের দেওয়ার তারাই দিবে, তোমার পড়াটা তুমি সুন্দর মতো ডিসেম্বরের মধ্যে গুছায় রেডি করে প্যাক করে ফেলে, এটা আমি অনেক আগে থেকেই বলতেছি। কিন্তু তোমরা কবে বলছে ভালোবাসা দিবসে পরীক্ষা হবে, আবার 17 তারিখে পরীক্ষা হবে, এগুলো নিয়ে তোমরা মাতামাতি করে তোমাদের জীবন শেষ। ভাই তোরা ডিসেম্বরের মধ্যে পড়ালেখা গুছায় শেষ কর, তারপরে যা টাইম পাবি খালি রিভাইজ করবি, সহজ হিসাব, ঠিক আছে? আচ্ছা, অনেকেই একজন বারবার কমেন্ট করতেছে যে এক্সাম ব্যাচটা আনেন। এক্সাম ব্যাচ আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচ যেটা আছে সেটাতে জয়েন করতে পারো, এটা মাত্র কয়েকদিন আগে চালু হয়েছে। এখানে জয়েন করলেই তোমরা সব অধিকাংশ পরীক্ষায় লাইভে দিতে পারবা, যেগুলো না আছে সেগুলো সব আর্কাইভে দেওয়া যাবে, কোনো পরীক্ষায় মিস হবে না, নো টেনশন, সব চ্যাপ্টার ওয়াইজ এক্সাম। মানে যারা গাইডলাইন চাচ্ছ এখন, এক্সাম ব্যাচ আসলে কাদের জন্য? যারা এই কয়েকদিন মেডিকেল প্রিপারেশনের সাথে ছিলে তারা এক্সাম ব্যাচ এখন জয়েন করতে পারো। এই এক্সাম ব্যাচটা দারুণ পপুলার। আমি কয়জন হয়েছে অন্তর এক্সাম ব্যাচে? সব মিলে এখানে এখন টোটাল 5000-এর উপরে মানে আমাদের ব্যাচের আছে, মানে শুধু এক্সাম ব্যাচে 1000-এর উপর স্টুডেন্টরা আছে। এবং কুখ্যাত এক্সাম ব্যাচের এক্সামগুলো আসলে ব্রেন স্টর্মিং কোশ্চেন। যারা পড়েছো মেডিকেলের কোচিংয়ে কোথাও করেছো, অন্য কোথাও কোচিং করেছো, তারা এক্সাম ব্যাচে জয়েন করতে পারো। আর যারা এরকম আছে আমার লাইভে, যারা হচ্ছে যে ভাই আমি আসলে মেডিকেল কোচিং করি নাই, বাট আমি এটার একটা আইডিয়া নিতে চাচ্ছি, আমি ক্লাসগুলো করতে চাচ্ছি, কারণ একটা ক্লাস না করলে আসলে বোঝা যায় না যে মেডিকেলের জন্য কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। একটা ক্লাস তোমার প্রিপারেশনকে অনেক অংশে ঘুরাই দিতে পারে। তখন তোমাদের জন্য আসলে যে দুরন্ত প্রয়াসের ছবি মাইনুল যেটা ঢেকে রাখছে, এইটাই তোমরা ওয়েবসাইট থেকে গিয়ে জয়েন করতে পারো। ওয়েবসাইট তো তোমরা জানোই, rtdslive.com, www.rtdslive.com এ গেলে তুমি ক্রোম ব্রাউজার থেকে যাবা, তুমি এরকম পাবা। এবং এটা বেশ ডিসকাউন্টে আসলে এখন চলমান, তোমরা এটাতে জয়েন করতে পারো। এখানে সব ক্লাসগুলো সাজানো আছে, যেটাতে তোমার দুর্বলতা বা যেই চ্যাপ্টারে মনে হয় তুমি কম পড়েছো ওই ক্লাসটা দেখে নিলা, ওই এক্সামটা এখান থেকে দিয়ে নিলা, সব কিছু সাজানো আছে আর কি। মানে এখন থেকে যদি কেউ মনে করো যে না আমি প্রচণ্ড হার্ডওয়ার্ক করবো, প্রত্যেক দিন একটা করে ক্লাস শেষ করবো, লাইভ একটা করবো, রেকর্ড একটা করবো, আগের সব ঘাটতি পূরণ করা সম্ভব, বাট তোমাকে ইনহিউম্যান পরিশ্রম করতে হবে, এটাতে একমত থাকলে এটা জয়েন করে পড়া শুরু করে দিতে পারো, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবা, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। তুমি সাকসেস করতে চাও আর চাও যে আমি 2 মাসে কোনো একটা শর্টকাট ফলো করে সাকসেস করবো, দ্যাটস নট পসিবল। 2 মাসে আসলে তোমাকে আগের পরিশ্রমই করতে হবে, তাহলে দৈনিক পরিশ্রম আসলে 1.5 গুণ বা 2 গুণ করতে হবে নর্মালের থেকে, বুঝতে পেরেছ? দেন অনলি পসিবল। আর একটা মানুষ আসলে কি জানো, মানুষ হচ্ছে, মানে তুমি মাইনুল ভাইকে বলতে কি বুঝো? আমি বলবো মাইনুলের যে মানসিকতা, মাইনুলের যে মনোভাব, এইটাই মাইনুল। অন্তরের যে মানসিকতা, অন্তরের যে মনোভাব, এইটাই অন্তর। এই দেহ, এইটা অন্তর নাই, দেহ মাইনুল নাই, চেহারা মাইনুল না। তাহলে তোমার মাইন্ডসেট, তোমার মনোভাব কি, সেটা দিয়ে আসলে তোমার ফিউচার ডিটারমাইন্ড হবে। তুমি যদি মনে করো যে না আমি পিছায় গেলাম, তোমার পড়ার আগ্রহ আজকের ঘোষণায় ফার্স্ট টাইমের হিসেবে কমে গেল, তাহলে তুমি শেষ, তুমি তো পালাই গেলা, তুমি তো পলাতক। আর তুমি যদি মনে করো না এটা কোনো ব্যাপার না, এই ঘাটতি আমি কাটাই উঠতে পারবো, এই ঘাটতি আমার সাথে না, এটা অন্য কারোর সাথে কাজ করবে, তাহলে হচ্ছে তুমি আগায় থাকলা। কেউ কেউ বলতেছো 1 মাস ভার্সেস 4 মাস ভার্সেস 1 বছর। এই যে মানুষটা মাঝখানে দাঁড়ায় আছে, খালি ও জানে যে সেকেন্ড টাইমের যে 1 বছর তোমরা কাউন্ট করো, 1 বছর কেমনে যায়, ঠিক কতগুলো গুতা খাইতে হয়, এগুলো দৃশ্যমান গোতা না, এগুলো গায়ে দাগ পড়া না, কিন্তু মনের মধ্যে দাগ ফেলে, বুঝছো? তোমরা যারা ভাবো সেকেন্ড টাইমাররা 1 বছর দুমায় খালি পড়ে, না, 1 বছর এরা দাবানলের মধ্য দিয়ে যায়, ঠিক আছে? তো ওইভাবে চিন্তা করে লাভ নাই। দিন শেষে তোমার পড়া তোমার পড়তে হবে, এগুলো তুলনা করা বাদ দাও, জীবনে ফিরো। ওকে, অনেকবার আমরা রিপ্লাই দিছি এটা। আচ্ছা। আচ্ছা, অনেকে 1 মিনিট, অধিকাংশ প্রশ্নই আসলে মানে কমন। তুমি এই লাইভটা শুরু থেকে একবার দেখো, কার কত নাম্বার পাইলে পরীক্ষা দেওয়া যাবে, কত কাটলে পরীক্ষা দেওয়া যাবে, কত কি হতে পারে, সব বিস্তারিত বলছি, জিকে কি পড়বা সব বিস্তারিত বলা হয়েছে। তুমি জাস্ট লাইভটা শুরু থেকে একবার দেখো, তাহলেই হবে। পড়তেছো, কম নাম্বার পাচ্ছ, কারণ হচ্ছে তুমি রিভাইজ করতেছো না, তুমি এক্সট্রা ইনফো কিছু জিনিসপত্র হালকা পাতলা দেখা দরকার, অনুশীলন সলভ করা দরকার, সেগুলো তুমি দেখতেছো না। জিকে আগে যা ছিল সবই পড়বা, খালি বঙ্গবন্ধু অতটা আগের মতো ইম্পর্টেন্ট না, সহজ হিসাব, ঠিক আছে? বা ওটা তেমন পড়ার দরকার নাই, সহজ হিসাব। আর রিসেন্ট ঘটনাগুলো বেশি পড়বা। ইমপ্রুভমেন্ট আমরা শুনতেছি, ইমপ্রুভমেন্ট যারা আছে তারা পরীক্ষা দিতে পারবা, এই হচ্ছে সহজ ব্যাপার। ওকে, আচ্ছা, তো আমার মনে হয় যে মোটামুটি আমরা আচ্ছা, আমি একটু আর আমাদের যে ইউটিউব চ্যানেল ডিএমসি এবং ডিএমসি স্টেশন, এখানে অনেক ফ্রি ক্লাস আছে। তোমরা যারা আমাদের কোর্সে যুক্ত নাই, তোমরা সেখান থেকেও ক্লাস করতে পারবা। যারা কোর্স কিনতে পারো নাই কোনো কারণে, তারা সেখান থেকেও কিন্তু ফ্রিতে অসংখ্য ক্লাস দেওয়া আছে, সেগুলো তোমরা অবশ্যই করতে পারো, ঠিক আছে? সরকারকে পুরো লাইভটা দেখতে বল। এই যে জিম সরকার, পুরো লাইভটা দেখো, সব প্রশ্নের উত্তর, তোমাদের যত প্রশ্ন করছে এখন পর্যন্ত সব প্রশ্নের উত্তর এই লাইভের মধ্যে দেওয়া আছে। এই যে একজন বারবার প্রশ্ন করতেছে, অনুশীলনী থেকে প্রশ্ন থাকবে, এটা সম্ভাবনা কেমন? এটা আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে ভাই এবারের প্রশ্ন নাকি চেঞ্জ হবে,
সমস্যা হচ্ছে এবার আমরা প্রশ্ন করতেছি না, বুঝছো? তো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এবার আমরা করতেছি না। তো এই আমিও কারণে করতেছি না, মাইনুলও করতেছে না, রিজভিও করতেছে না। তো বললে অনেক বেটার প্রশ্ন করবে। মানে ব্যাপারটা এরকম, এর মানে এই না যে অন্যবার আমরা করতাম, ব্যাপারটা তা না। করলে এবার অনুষ্ঠান আমরা থেকে করতেছি প্রশ্ন না আসতো আর কি। না। আগের বারের মতো এবার আমরা করতেছি না। তো এই কারণে আমরা আগে থেকে আসলে জানি না যে প্রশ্ন কিরকম হবে, অঞ্চল থেকে দিতে হবে। এবং সেটা যদি তোমাকে কেউ বলে যে এই রকমই হতে যাচ্ছে, তাহলে সে তোমার সাথে প্রতারণা করতেছে। ঠিক আছে। এখন মোট কথা, তার মানে আমার কথা হয়তো তুমি বুঝে গেছো যে আমি যেহেতু প্রশ্ন করতেছি না, বা আমরা আমাদের প্যানেলের মধ্যে যেহেতু কেউ প্রশ্ন করতেছে না, এবং যারা কোচিং এ পড়ায় তারা ভাই, কেউ শেষ করতেছে না, করতে এটা দে, বলে ভাই। নেই। তাছাড়া বলবে যে ভাই আপনারা বলতেছেন না, কিন্তু অমুক জায়গা থেকে বলছে, এবারে এটাই প্রশ্নে আসবে, এটা তো বলবে। এটাই আমি বললাম। ওরা মনে তার করবে মানে- যে না ওই তাহলে হচ্ছে, তার মানে এই প্রশ্ন জায়গাতে করতেছে। ঘাপলা আছে। ওকে, তো তার মানে তুমি এরকম সিলেবাস মানে সাজেশন হিসেবে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিছু পড়বা, যে শুধু এই জায়গা থেকে প্রশ্ন আসবে, ওই জায়গা থেকে প্রশ্ন আসবে বলছে, এরকম চিন্তা করার কোনো কারণ নাই। যদি কোনো সাজেশন পেতে চাও, সাজেশন একটাই, কোশ্চেন ব্যাংক। ওকে, তুমি কোশ্চেন ব্যাংক দেখো, বিগত বছরগুলো থেকে কোন জায়গা থেকে কোশ্চেন হয়েছে, তুমি ওইটা ফোকাস করো, তাহলে বুঝতে পারবে কোশ্চেন কোন জায়গাতে হয়েছে কি হয় নাই। ওকে, এর বাইরে যে হচ্ছে এই জায়গা থেকে কোশ্চেন আসবে কিনা, ওই জায়গা থেকে প্রশ্ন আসবে কিনা, ভাই বলে দেন, বলে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি তো প্রশ্ন করতেছি না, আগেই বলছি। ঠিক আছে, আমার সাথের বন্ধুরাও কেউ প্রশ্ন করতেছে না, এবং তার মানে এই না অন্যবার করছে, অন্যবারও করে নাই, ঠিক আছে, কিন্তু এবারও করতেছে না আর কি। তার মানে আমরা আসলে 100% বলতে পারবো না যে এই জায়গা থেকে প্রশ্ন আসবে কি আসবে না। ওকে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে অন্তর অলরেডি বলছে যে পরীক্ষাতে নাম্বার কম পাওয়ার যে ব্যাপারটা, এটা সাথে আর 2-1টা কোশ্চেনের উত্তর আমরা বলে দিচ্ছি। যে কয়েকজন জিজ্ঞেস করছে আমাদের সিলেবাস কবে শেষ হবে, আমাদের কোর্সের সিলেবাস আমরা আশা করতেছি যে ডিসেম্বরের শুরুর দিকে, হ্যাঁ, ডিসেম্বরের 10-এর মধ্যে আমরা ইনশাল্লাহ হয়তো শেষ করে ফেলবো। ওকে, এরপর হচ্ছে আমাদের কিছু যে রিভিশন ক্লাস হইতে পারে, তার সাথে তো পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট যা আছে সব চলবেই। ওকে, আরেকটা কি জিজ্ঞেস করছেন দেখতো, এটা আরেকটা ব্যাপার আমি শেষ করে ফেলি, এরপর অন্তর যদি কিছুক্ষণ কথা বলতে চাই বলবে। সেটা হচ্ছে দেখো, রিজবি এতক্ষণ সেম কথা বলছে, অন্তরও কথাটা বলছে, আমিও বলছি। সেটার কনক্লুশনের কথা হচ্ছে যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় ধরো 1 লাখ যদি হচ্ছে স্টুডেন্ট পরীক্ষা দেয়, তার মধ্যে তুমি হচ্ছে 5380 জনের মধ্যে থাকতে চাচ্ছ। তার মানে তোমাকে এমন কিছু করতে হবে যেটা বাকিদের চাইতে তোমার আলাদা করছে, তুমি স্পেশাল। ওকে, তার মানে তুমি যে পরিশ্রমটা করবা সেটা তোমার স্পেশাল হইতে হবে। রিজবি যে কথা বললো, তোমার মন মানসিকতা সেটা তোমার স্পেশাল হইতে হবে। ঠিক আছে, তোমার চিন্তা ভাবনা স্পেশাল হইতে হবে। কে সিট নিয়ে দৌড় দিল, কে আগে থেকে সিট নিয়ে বসে রয়েছে, এরকম চিন্তা ভাবনা করা যাবে না। তোমার স্পেশাল হইতে হবে, চিন্তা ভাবনার দিক থেকে স্পেশাল হইতে হবে, তোমাকে পরিশ্রমের দিক থেকে স্পেশাল হইতে হবে, তুমি আল্লাহর কাছে যে চাইতেছো সেটার দিকেও স্পেশাল হইতে হবে। কারণ 1 লাখ স্টুডেন্ট যদি পরীক্ষা দেয়, তোমার দেখা যাবে হচ্ছে 50,000 স্টুডেন্টই হার্ডওয়ার্ক করতেছে হয়তো, কিন্তু এই 50,000-এর মধ্যে তোমাকে আবার একটু স্ট্র্যাটেজিক্যাল হইতে হবে, যে তোমার স্ট্র্যাটেজি একটু ভিন্ন হইতে হবে। ঠিক আছে, যে তোমার এই জায়গাতে একটু স্পেশাল হইতে হবে। 50,000 স্টুডেন্ট হয়তো আল্লাহর কাছে চাইতেছে, তো সেই জায়গাতে তোমাকে স্পেশাল হইতে হবে। তোমার এরকমভাবে আল্লাহর কাছে চাইতে হবে যে তুমি স্পেশাল, তাহলে তোমাকে নিজ কুদরতি হাতে দিয়ে দিয়েছেন। আমার কথা বুঝতে পারছো? তো তুমি সব জায়গায় যখন স্পেশাল হবা, তখনই তুমি স্পেশাল একটা প্রফেশনে আসতে পারবা, স্পেশাল সিটটা তুমি দখল করতে পারবা। ওকে, তো তুমি এইভাবে চিন্তা ভাবনা করো, এইভাবে পরিশ্রম করো, তাহলে ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাইতে পারবে না। আর আগেও বলছি যে তোমার রিজিক তোমার জন্য বরাদ্দ, সেটা কেউ খাবলা দিয়ে নিয়ে যেতে পারবে না। একটু রিঅ্যারেঞ্জ হইতে পারে, সেটা ডিপেন্ড করবে তুমি কতটুকু স্পেশালভাবে তুমি আল্লাহর কাছে চাইতেছো। ওকে, তো এইরকমভাবে চিন্তা করো, তাহলে দেখবা তোমার হতাশা আসবে না। আসবে, কিন্তু সেটা স্থায়ী হবে না যে আমার মনে কিছু হবে কি হবে না। ঠিক আছে, তুমি এরকমভাবে একটু চিন্তা করে দেখো, তাহলে দেখবে নিজের প্রতি একটা কনফিডেন্স পাবা। তুমি ওই জায়গা থেকে সরে যাবে না যে আমার এইম কী ছিল, আমার মোটো কী ছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইন কথা। গাইডলাইন তুমি অনেক ধরনের গাইডলাইনই পাবা, কিন্তু গাইডলাইনের মেইন থিম হচ্ছে এটা, তুমি কি করতেছো, তুমি কি করবা, তুমি কতটুকু করতে পারতেছো। ওকে, অন্তর কি বলতেছিল বল। সোজা গাইডলাইন হচ্ছে আমাদের ক্লাস করবা, তারপরে হচ্ছে আমাদের পরীক্ষা দিবা, তারপরে বইটা খুব ভালোভাবে পড়বা। ঠিক আছে, বই খুব ভালোভাবে পড়বা, প্র্যাকটিস প্রশ্ন সলভ করবা, তার অনুশীলনী সলভ করবা, তাহলেই মোটামুটি আশা করা যায় যে তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট হবে। এবং প্রত্যেকদিন 1 ঘন্টা সময় রাখতে পারো, যাতে হচ্ছে তুমি সেই টাইমে রিভিশনটা দিতে পারো। ঠিক আছে, অনেকেই বলতেছে যে ভাই এটা কি এই বছরের জন্যই অ্যাপ্লিকেবল কিনা। আর এই বছরের জন্য অ্যাপ্লিকেবল কিনা এটা তো সার্কুলার দেওয়ার পরে পারফেক্টলি জানা যাবে। পরের বছরের জন্য কি হবে এটা কি এই মুহূর্তে বলা সম্ভব? এইটা পড়ালেখা কর। এই বছর সার্কুলার যেটা হবে, নেক্সট ইয়ারও কাছাকাছি থাকার এইটাই সম্ভাবনা হওয়ার কথা। ঠিক আছে, থাকবে এইটা বেশি। ধরেই তোমরা আগাবা, কারণ হ্যাঁ, অন্য তো এটাই। কিছু নাই। ওকে, আর হচ্ছে আমি জাস্ট তোমাকে যদি একটু দেখাই দেই যে যদি এখানে দুরন্ত প্রয়াসের কেউ না থেকে থাকলে তো ব্যাপারগুলো জানো। এটা আসলে আমাদের ওয়েবসাইটের ভেতরে আসলে এটাই অন ছিল। তো এখানে এই যে ক্লাসগুলো কিন্তু দেখো এরকম করে সাজানো আছে একদম, এবং উদ্ভিদ প্রজনন 1, 2 এবং এখানে এক্সট্রা ইনফো ক্লাস, অন্যগুলো add হয়ে যাবে। ঠিক আছে, সবগুলো এরকম করে অ্যাড করা থাকে। তুমি জাস্ট ক্লিক করে দেখে নিতে পারবা যে ক্লাসটা তোমার দুর্বলতা। তো এখানে খুবই
নর্মাল প্রাইসের থেকে কম প্রাইসে, আমরা যে প্রাইস ড্রপ বলতেছি, এইভাবে তুমি জয়েন করতে পারবা। তোমার যদি নতুন করে মেডিকেলের স্বপ্ন দেখা তুমি শুরু করো এবং 2 মাসে একটা দুর্দান্ত প্রিপারেশন নিতে চাও, আগে যারা যা করেছে এগুলো তো তোমার এখন করতে হবে। তো এগুলো করার জন্য তুমি ফুল ব্যাচে জয়েন করতে পারো এবং এখান থেকে একটা নিউ জার্নি তুমি শুরু করতে পারো। এইটা হচ্ছে কথা। আর অনেকে বলছো যে ভাই কবের মধ্যে সিলেবাস শেষ করা উচিত। আমি বলবো যে সবচেয়ে ভালো হয় যদি হাতে 1 মাস রেখে তুমি সিলেবাস শেষ করতে পারো, বাট এটা অনেকেই পারবা না, আসলে অনেকেরই শেষ হবে না। এটা হলে সবচেয়ে ভালো হয়। ডিসেম্বরের 15 তারিখের মধ্যে তুমি একবার শেষ করো, হ্যাঁ আমার মনে হয় এটা দরকার। রাইট। এরপর তুমি পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, এই রিলেটেড এক্সামগুলোতে ঢুকে যাও, ঠিক আছে? আমি বলবো যে 20 তারিখ থেকেই তোমরা যারা ময়মনসিংহের যদি কেউ থাকো, আমরা ময়মনসিংহ অফলাইন ব্রাঞ্চে কিন্তু একটা আবার ওই যে এক্সাম ব্যাচ, মডেল টেস্ট ব্যাচ, এটা অলরেডি শুরু করেছি, অনলাইনেও শুরু করবো, ঘোষণা আসবে। ওইখানে তুমি যেটা দেখবা, মানে অনলাইনে তো অলরেডি কুখ্যাত এক্সাম ব্যাচে এক্সাম চলছে, ওটার সাথে মার্চ হয়ে যাবে মডেল টেস্ট ব্যাচটা। তো আমরা যেটা করব, 20 তারিখের আগে আমরা পেপার ফাইনালগুলোকে গুছিয়ে ফেলবো, ডিসেম্বরের 20-এর আগে। 20 থেকে 30 পর্যন্ত আমরা সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো দিব এবং জানুয়ারি মাসে গিয়ে আমরা মডেল টেস্ট এক্সামে বসতে চাই, যেখানে আমাদের একদম মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ প্রত্যেকদিন একটা করে পরীক্ষা দিব। ওই জানুয়ারির ধরো 1 তারিখ থেকে নিয়ে জানুয়ারির 12 তারিখ পর্যন্ত আমি 12টা মডেল টেস্ট দিতে চাই। আমার প্রত্যেক দিন রুটিন থাকবে, রাত্রেবেলা আমি একটা মডেল টেস্ট এক্সাম দিব। হোয়াট এভার মাই প্রিপারেশন ইজ, হোয়াট এভার মাই নাম্বার ইজ, এর নিয়ে প্যানিক হওয়া যাবে না। একটা এক্সাম দিয়ে এক্সামের মধ্যে থাকতে হবে। এই বুঝতে পেরেছ? ইমপ্রুভমেন্টের নাম্বার কাটা যাবে না, ঠিক আছে? তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তাহলে নাম্বার কাটা যাবে। আর আপনাদের কোন চ্যানেলে ক্লাসগুলো পাবো কেউ জিজ্ঞেস করেছো, তুমি সার্চ করবা রোড টু ডিএমসি, ইউটিউবে গিয়ে দেখবা যে আমাদের চ্যানেল চলে আসবে, অথবা ডিএমসি স্টেশন, অথবা ডিএমসি স্টেশন, ওইখানে রাহাত ভাইয়ের ক্লাসগুলো আছে। রোড টু ডিএমসি তে ডাইরেক্টলি হচ্ছে ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিলেও চলে আসার কথা। যদি না থাকে তুমি ডিএমসি স্টেশন লিখে সার্চ দিলে একটা সেফ নাম্বার বলে দেন, যেই নাম্বার নিয়ে আশা করতে পারো। আমরা আগের বছরগুলোতে দেখেছি যে 70 ইজ আ সেফ মার্ক। তো তুমি 70-কে সেফ মার্ক ধরে আগাইতে পারো, বাট নট নেসেসারিলি তোমার 70 পাওয়ার টার্গেট। তুমি টার্গেট রাখবো 75 পাওয়ার। তাহলে যারা এখন কোচিংগুলোতে 60-65-র ঘরে পাচ্ছ, তোমার হাতে 1 মাস সময় আছে, এর মধ্যে যেভাবেই হোক নাম্বারটা 75 বা অ্যারাউন্ড 75 বা 75-এর উপরে বা 80-তে নিয়ে যেতে হবে। হবে মানে হবেই, ঠিক আছে? 2-1টা এক্সাম খারাপ হইতে পারে, ম্যাক্সিমাম এক্সামে 75 বা তার উপরে স্কোর করা শিখতে হবে তোমাকে। ওকে, আচ্ছা। বলছে ভাই 15 দিন ভার্সিটি করেছিলাম, এই গ্যাপ কিভাবে পূরণ করব? এখন সামনে 1 মাসের মধ্যে তুমি একদিনে 2টা করে ক্লাস করবা, লোড নিবা, লোড নিয়ে এটা কমপ্লিট করবা, অবশ্যই সম্ভব, ঠিক আছে? আচ্ছা, এই তো আমরা আর এটাকে দীর্ঘ করছি না। তোমরা সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আর যেহেতু আর 2 মাস বাকি, এই সময় যত সময় আগাতে থাকে তোমাদের টেনশন বাড়তে থাকে। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু তোমাদের টাইম টু টাইম কী করতে হয় না করতে হয় সে রিলেটেড ভিডিওগুলো দিব। দিনের একটা ভাগ, এই ভিডিওগুলো 5 মিনিটের হয়, 5, 6, 7 মিনিট। তুমি এই ভিডিওগুলো দেখে টাইম টু টাইম মিলাই নিবা যে ভাইয়ের কথার সাথে আমার কাজকর্মগুলো ঠিক আছে কিনা, আমি কি ট্র্যাকে আছি নাকি আমি ট্র্যাকের বাইরে হাঁটতেছি, ঠিক আছে? তো ওইটা আমরা খুব দ্রুতই শুরু করবো আর কি। আমরা তোমাদের লাইভ চলতে থাকলে তোমরা প্রশ্ন করতেই আচ্ছা, আমি থাকবা। একটু বলে দেই, অনেকেই জিকে নিয়ে কথা বলছো। আজকে রাত 9টায় কিন্তু জিকের ফ্রি ক্লাস আছে, ঠিক আছে? আজকে রাত 9টায় জিকের ফ্রি ক্লাস আছে, আমি একটু বলে দেই, ঠিক আছে? আজকে রাত 9টায় হচ্ছে জিকের ফ্রি ক্লাস। আর তোমরা সাম্প্রতিক নিয়ে অনেক বেশি টেন্স, তাই না? তোমরা আমরা সাম্প্রতিক গুছায় দিব। সাম্প্রতিকের ক্লাসের ডেটটাও বলে দিচ্ছি, 14 তারিখ। আমি বলি আগামী 3 দিন, 12, 13, 14, এই 3 দিন, 12, 13, 14, এই 3 দিন তোমাদের জন্য আমাদের দুরন্ত প্রয়াস ব্যাচের বা জিকে ইংলিশ ব্যাচের 3টা ক্লাস ফ্রি থাকবে। প্রত্যেক দিন রাত 9টার দিকে আমাদের রোড টু ডিএমসি পেজ অথবা গ্র্যাভিটি মেডিটেশন পেজ বা আমাদের গ্রুপে আসলেই তোমরা সুন্দরভাবে আমাদের ক্লাসগুলো দেখতে পারবা। সোজা হিসাব, এই 3টা ক্লাস তোমাদের জন্য ওপেন করা হয়েছে। আজকে রাত 9টায় হচ্ছে পাকিস্তান শাসন আমল পড়ানো হবে, খুবই ইম্পর্টেন্ট জিকের জন্য। তারপরে 13 তারিখ আগামীকাল রাহাত ভাইয়ের ক্লাস, রাইট ফর্মস অফ ভার্বস, খুবই ইম্পর্টেন্ট। মানে 2-3টা প্রশ্ন তুমি এখান থেকেই মেডিকেল পরীক্ষা কমন পেতে যাচ্ছ শিওর। আর তোমাদের সবচেয়ে যেটা মানে মাথার মধ্যে যেটা ঘুরতেছে, ভাই সাম্প্রতিক এটা আবার কি জিনিস, এইটা আবার কি জিনিস, এই সাম্প্রতিক শেখ সাদি ভাই সুন্দর করে গুছায় পড়ায় তোমাদের হাতে তুলে দিবে, টেনশনের কোনো কারণ নাই। এই 3টা ক্লাস তোমাদের জন্য একদম ফ্রি। ওকে, ময়মনসিংহ এর এক্সাম ব্যাচটা শুরু হচ্ছে কবে জিজ্ঞেস করেছো? অফলাইনে ওইটা 24 তারিখ শুরু হচ্ছে, 24 নভেম্বর, ঠিক আছে? এই তো আমরা দীর্ঘ করতে চাচ্ছি না। তাহলে আগামী 3 দিন থাকতে হবে কোথায়? আমাদের আরটিডিএস এর সাথে, রোড টু ডিএমসির সাথে, ডিএমসি স্টেশনের সাথে। কয়টায়? ঠিক রাত 9টায় ফর জিকে ইংলিশ। ওকে, একটা প্রশ্ন করি জিকে থেকে, দেখি বলতে পারো কিনা। প্রশ্নটা হচ্ছে যে শহীদ আবু সাঈদ কত তারিখে শাহাদাত বরণ করেছেন? শহীদ আবু সাঈদ কত তারিখে শাহাদাত বরণ করেছেন? সাম্প্রতিক থেকে একটা প্রশ্ন করলাম, দেখি তোমরা সাম্প্রতিক ঘটনাগুলো বলিতে অনেকেই ইনভলভ ছিলা। এটা কিন্তু সাদি ভাই পড়াবে।
তো এইটার অ্যান্সারটা তোমরা কেউ দিতে পারো কিনা? শহীদ আবু সাইদ এটা মনে হয় কত ওদের জন্য তারিখে কঠিন সাত? হয়ে যাবে। বাড়ি কোথায় এটা জিজ্ঞেস না, করি ওরা বেটার। পারছে, দেখো এই যে 16 জুলাই। পারছে তো, সবাই পারছে। ভেরি গুড, 16 জুলাই, গ্রেট। আচ্ছা, তো এরকম ধরনের প্রশ্নগুলো সাম্প্রতিক থেকে আসলে আসতে পারে, এই বছর কোনো না কোনো একটা প্রশ্ন আসবে বলে আমরা ধারণা করছি। আমরা লাইভটা শেষ করছি, যতক্ষণ চালাবো তোমরা ততক্ষণই প্রশ্ন করবা। আমরা জানি একই প্রশ্ন 100 বার করবা। লাইভটা যারা মিস করেছো শুরু থেকে দেখো, সব প্রশ্নের জবাব দেওয়া আছে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আমরা বিদায় নিচ্ছি। আর দুরন্ত প্রয়াসে না থাকলে জয়েন করে ফেলতে পারো, এটাই কথা। হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। আর দুরন্ত প্রয়াস, এক্সাম ব্যাচ, জিকে ইংলিশ ব্যাচ, আলাদা আলাদা ব্যাচ আছে, তুমি 25 ব্যাচের প্রি মেডিকেল। ওকে, তোমরা জাস্ট আমাদের ওয়েবসাইটে গেলেই সব ডিটেলস দেখতে পারবা। টাটা, হতাশ হওয়ার কিছু নাই, ইনশাল্লাহ ভালো কিছু করব। এন্ড সবাইকে